শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের তেমন কোনো অপ্রীতিকর অবস্থার খবর পাওয়া যায়নি, তবে একটি পক্ষ আরেকটি পক্ষের বিরুদ্ধে অভিযোগ আনছেন, কেন্দ্রে ঢুকে হয়তো তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এসব নিয়েই আজ আমরা কথা বলবো। ডাকসু নির্বাচন কি পরিস্থিতিতে হচ্ছে, কি বার্তা দিচ্ছে, বা ডাকসু নির্বাচন ভবিষ্যতে জাতীয় কোনো নির্বাচনের নির্ধারক কিনা, এসব বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত আছেন সাংবাদিক ফজলুল কবির। স্বাগত। ধন্যবাদ। সকাল থেকে তো ভোট হচ্ছে, আপনি খোঁজ খবর রাখছিলেন যতটুকু, সেরকম কোনো অভিযোগ আসেনি। তবে যারা শিবির সমর্থক প্রার্থী যেটি রয়েছে সেটি বলছে যে ছাত্রদল প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই ধরনের কিছু অভিযোগ এসেছে। একটা সর্বশেষ এসেছে বাকছাসের পক্ষ থেকে, গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেটি গেল 5 আগস্টের পরে নতুন যে ছাত্র সংগঠনটি যাত্রা করলো, এবং তারা হচ্ছে এখন এই ডাকসু নির্বাচনের আলোচিত কয়েকজন প্রার্থী এই প্যানেল থেকে আছেন। তার মধ্যে আবু বাকের, তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে বা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একটি অভিযোগ করলেন যে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে। সরাসরি ছাত্রদলের বিরুদ্ধেই অভিযোগটি আনা হলো। এর আগে দিয়ে হচ্ছে শিবিরের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে সাদেক কায়েমের তরফ থেকেও এই ধরনের একটা অভিযোগ আমরা পেয়েছিলাম যে ছাত্রদল। এখন প্রশ্নটি যে জায়গা থেকে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগটি আসছে সেটি হচ্ছে, অভিযোগটা হচ্ছে যে ভোটের লাইনে যারা ভোট দিতে এসেছেন তাদের লাইনের মধ্যে হচ্ছে প্রচারপত্র বিলি করার কিছু অভিযোগ উঠেছে। কোনো ক্ষেত্রে একদম সকালবেলা যদি আপনি খেয়াল করেন যে সকাল 8টায় যখন পোলিং বুথ ওপেন হলো, তখন আমরাই হচ্ছে দেখেছি যে বিভিন্ন চ্যানেলে এসেছে যে কেউ কেউ বুথের বাইরে বা কেন্দ্রের বাইরে টেবিল নিয়ে বসেছেন, যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা ভোটের এই টোটাল ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, এটাকে নিশ্ছিদ্র এবং স্বচ্ছ করার জন্য যারা কাজ করছেন, সেই শিক্ষকরা আজকে তারা হচ্ছে পোলিং অফিসার দায়িত্বে আছেন, টোটাল ভোটটা ম্যানেজমেন্টের সাথে তারা যুক্ত। তারা বলেছেন যে এটা একদমই অনবকৃত এবং এটা অবৈধ, আমরা এটা উইথড্র করে দিচ্ছি। তারপর কিন্তু এই বিষয়টা উঠে গেছে। তো আবু বাকের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এখানে তার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যে সংখ্যক হওয়ার কথা সে সংখ্যক হয়নি। আপনি জানেন যে এই নির্বাচনটা 2025 সালে আজ যে নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সেই নির্বাচনটাও হয়েছে 6 বছর পর। সর্বশেষ 6 বছর আগের নির্বাচনে আমরা ভিপি নূর, যিনি এখন গণ অধিকার পরিষদের সভাপতির দায়িত্বে আছেন, এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে তিনি আক্রান্ত হয়েছেন। তিনি ভিপি হওয়ার পরও আক্রান্ত হয়েছেন, হওয়ার আগেও আক্রান্ত হয়েছেন, রাজনৈতিক দলের সভাপতি হওয়ার পরও আক্রান্ত হয়েছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, খেয়াল করুন যে সর্বশেষ দীর্ঘ বিরতির পরে সর্বশেষ যেই নির্বাচনটি হলো, সেখানে যিনি হচ্ছে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এই ফিগারটা হচ্ছে এমন একটি ফিগার, বা এই ভিপি পদটি এমন একটি পদ যেটা নিজেই একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। এই কারণে এখানকার লড়াইটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা লড়াই, যেটা জাতীয় মাঠে, আপনি যেটা বলছিলেন যে জাতীয় নির্বাচনের মাঠে এটা একটা প্রভাবক ভূমিকা পালন করতে পারে। তো এই বিবেচনাতে হচ্ছে এই নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে। আজকে আপনি খেয়াল করবেন যে আমাদের সংবাদ মাধ্যমগুলো যদি বলেন, বা গত 2-3 দিন ধরেই আপনি নিজেই বলেছেন, সারা দেশই চোখ রেখেছে ডাকসু নির্বাচনের দিকে। টান উত্তেজনা যেটাকে বলা হয় সেটা চলছে। একদিকে ছাত্র শিবির যেমন হচ্ছে আলোচিত প্রার্থী, তাদের কয়েকজন প্রার্থী যেমন আলোচিত, তেমনি আবার হচ্ছে প্রতিরোধ পর্ষদের কয়েকজন প্রার্থী বেশ আলোচিত, ছাত্র দলের কয়েকজন প্রার্থী আলোচিত। তো সব মিলে আবার স্বতন্ত্র কয়েকজন আছেন, শামীমের কথা বলা যেতে পারে, এই ধরনের উমামা ফাতেমা আছেন। এই যে স্বতন্ত্র জায়গায় দাঁড়িয়েও যেই আলোচনার জন্ম দেওয়া এবং সেইখানে যে রাজনৈতিক চর্চা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আসলে বাংলাদেশের ভোটের যে সংস্কৃতিটা, সেটা তো আসলে দীর্ঘদিন ধরে আমরা একটু একটু করে নিজেরাই খুঁয়ে ফেলেছি। তো সেই জায়গা থেকে হচ্ছে যে সবাই তাকিয়ে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। এটা বাংলাদেশের ইতিহাসের নানান
পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ভূমিকা, যে অবদান, সেটার কারণেই এটা বলা হয়। এমন নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে গণতন্ত্র কায়েম করে দিবেন, কিন্তু বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে যেভাবে আচরণ করে, বাংলাদেশ পরবর্তীতে সেইভাবে আচরণ করার এক ধরনের প্রবণতায় থাকে। এই কারণে ডাকসু এত আলোচিত একটা জায়গায় আছে। আর যদি মোট ভোটের জায়গা যদি আপনি হিসাব করেন, যে মোট ভোটার আমরা জানি যে এটা সবাই এতদিনে আমাদের সবার মুখস্থ হয়ে গেছে যে 40,226 জন শিক্ষার্থী তারা ভোট দেবেন। এখন এই জায়গাটাতে হচ্ছে যে এই ভোটারদের আসলে উপস্থিতি কেমন। সকাল থেকে যেটা যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলো বন্ধ, বা মানে যারা হচ্ছে শিক্ষার্থী নন, শিক্ষক নন, বা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী নন, এবং যারা হচ্ছে অথরাইজড হিসেবে সাংবাদিকতা করার জন্য যাচ্ছেন না, হ্যাঁ, প্রক্টোরিয়াল বডি থেকে একটা আলাদাভাবে ফর্ম পূরণ করে একটা কার্ড ইস্যু করা হয়েছে, সেই কার্ডধারী সাংবাদিকরাই শুধুমাত্র বেশ আনুষ্ঠানিকতার একটা ব্যাপার আছে। এবং বেশ কড়াকড়ি, সকাল থেকে যেভাবে খবর রাখছিলাম আমরা, বেশ কড়াকড়ি, কোনোভাবেই ঢোকা যাচ্ছে না, বিশেষ দরকার ছাড়া, বিশেষ কার্ড ছাড়া বন্ধই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই মানে ভোটার উপস্থিতি ওই যে বললাম যে 40,226, হ্যাঁ, একটা যে আমরা ভোটের লাইনে আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। এখন আমার মোট কেন্দ্র হচ্ছে 8টি কেন্দ্র। এটা নিয়ে একটু সমালোচনা হয়েছিল যে 8টি কেন্দ্রে এটা ম্যানেজেবল কিনা। সেই কোশ্চেনটা ডাকসুর এই ভোটের আগে একটা বুথের সংখ্যা 810টি বুথ এই জায়গাটাতে। এখন বিষয় হচ্ছে যে আমরা তো জানি আসলে যে কেন্দ্রের বাইরে থেকে হচ্ছে যে আমি বুথে পাঠাই, একটা প্রাথমিক ছাঁকনির পর তো আমি আসলে বুথে পাঠাই। তো বুথ আমার 810টা, হ্যাঁ, এটা খুবই গ্রহণযোগ্য একটা সংখ্যা, যে 40,000-এর বেশি 8 ঘন্টার ভেতরে যদি আমি করতে চাই তাহলে এটা। কিন্তু আপনার মাথায় রাখতে হবে এখানে কিন্তু একটি ভোট দিচ্ছেন, একটি মার্কা জাতীয় নির্বাচনে যেটি, যে একটি মার্কাতে ভোট দেওয়া হচ্ছে না, তাকে টোটাল 41টি ভোট কাস্ট করতে হবে। তো 41টি ভোট কাস্ট করতে একটা টাইম লাগে, একটা সময় লাগে। বা একজন প্রার্থীকে যদি আগে থেকে চিহ্নিত করে কেউ না যায়, ভোট দোদল্যমান যারা ভোটার, তাদের ক্ষেত্রে আসলে হচ্ছে বুথের ভেতরে ঢুকে এত বড় তালিকা থেকে তার পক্ষে হচ্ছে নাম খুঁজে বের করার একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে হচ্ছে যে ওই মুহূর্তে যারা ডিসিশন নিচ্ছেন, কেউ থাকেন যে যারা হচ্ছে আগে থেকে সিদ্ধান্ত যে আমি অমুক অমুক পদে একে একে দিব, সে মোটামুটি ভাবে একটা ডিসিশন নিয়ে গিয়েছে। কিন্তু একটা অংশ কিন্তু থাকে যারা আসলে ফল নির্ধারক হয়ে ওঠে। এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই যে ফল নির্ধারক আসলে কারা হবে। একটি বেশ কিছু প্যানেল রয়েছে, তাদের তো নিজস্ব ভোটার থাকবে, সেই অনুযায়ী হয়তো তাদের প্রচারণা চলেছে, ভোটাররা ভোট দিচ্ছেন। কিন্তু এমন কি বিষয় হতে পারে যে এই যে বিভিন্ন প্যানেলের অনুসারীরা যারা, তার বাইরেও হয়তো বড় একটা অংশ আছে যারাই আসলে নির্ধারণ করবে যে আগামীতে ডাকসুর 1 বছরের জন্য কারা নির্বাচিত হবেন, কে ভিপি নির্বাচিত হন, কে জিএস নির্বাচিত হবেন। এইরকম কোনো ব্যাপার আপনি দেখছেন কিনা যে নির্ধারক করা? একটা বিষয় যদি আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যেই বিষয়গুলো ছিল বা এখনো হয়তো আছে, এখন আগের চেয়ে তুলনায় কম, যে আমরা গেস্ট রুম কালচার বা এই ধরনের নানান জিনিস আমরা দেখে আসছি, যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে সংযুক্ত যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনগুলো আসলে হল নিয়ন্ত্রণ করতে, এবং হল নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের টোটাল পেরিফেরির মধ্যে তারা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতির যে পোর্শনটা সেটাকে নিয়ন্ত্রণ করত। তো আমরা তো 5 আগস্টের যেই ঘটনা গেল বছরে ঘটলো, সেটার মধ্য দিয়ে আসলে এই যেই বাধ্য করে রাজনীতি করানোর যে বিষয়টা, সেটার এগেনস্টেই তো শিক্ষার্থীদের অংশটা হচ্ছে আসলে রিভল্ট করলো বা এই বিষয়টা। এবং আপনি খেয়াল করবেন যে তাদের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটা ছিল হচ্ছে যে আমার হলের ভেতরে বারবারই ঘুরে ঘুরে এসেছে, হলের ভেতরে গেস্ট রুম হতে দেব না, বা ওই রাজনীতিকে আমি ফিরে আসতে দেব না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি হলে যখন থাকছেন, একটা নির্দিষ্ট এরিয়ায়, একটা নির্দিষ্ট রাজনৈতিক কাঠামোর ভেতরে থাকা একটি ভবনের একটি কক্ষে যখন আপনি থাকেন, তখন সেখানকার বিচরণশীল যে রাজনীতি, সেই রাজনীতি আপনাকে প্রভাবিত করবে, কোনো না কোনোভাবে প্রভাবিত করবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা খুব মজার বিষয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা আগেই বলেছে 40,226। এর মধ্যে আপনার একটা বড় অংশ হচ্ছে অনাবাসিক, অর্থাৎ হলে সংযুক্ত থাকে, কারণ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম হচ্ছে হলের মধ্য দিয়ে সংগঠিত হয়। তো হলে সংযুক্ত থাকে, কিন্তু সে আসলে হলে থাকে না। সে হয়তো
কেউ হয়তো ঢাকায় তার আত্মীয়ের বাসায় বা নিজেদের বাসায় থাকে বা মেসে থাকে বা বিভিন্নভাবে সে অ্যাকোমোডেট করে, বা সেই সক্ষমতাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো নেই। আপনি কিছুদিন আগে একটা খবর আমরা বেশ আলোচনাও করেছি নিজেরা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্রী এবং ছাত্রের অনুপাত এখন প্রায় 50-50, মানে 50%, প্রায় অর্ধেক হয়ে গেছে। কিন্তু ছাত্রী হলের যে ক্যাপাসিটি সেটা 8,000-এর কিছু বেশি। হ্যাঁ, তো তাহলে বাকি ছাত্রীরা কোথায় থাকছে? হ্যাঁ, তো সেইখানে যেই আমরা জানি ডাবলিং হয়, হ্যাঁ, হলগুলোতে ডাবলিং হয়, ওপর নিচ করে থাকে, কেউ ফ্লোরিংও করে, এই বাস্তবতা আছে। সব মিলিয়ে যদি আমরা হিসাব করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে যেটা দেখা যায়, ছাত্রীদের 57% হলের বাইরে থাকেন, অর্ধেকেরও বেশি, এবং ছাত্রদের 34% হলের বাইরে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, ডাকসুর এই নির্বাচনে এই দুই অংশ, এই 34% এবং এই 57% ভোট দিতে আসছেন কিনা, আসলে কত শতাংশ আসছেন, কতজন আসছেন, এই অংশটাই আসলে আপনি খেয়াল করেন, এই নাম্বারটা কিন্তু বিশাল। তো এই অংশটাই আসলে হচ্ছে হলে যারা আছেন তারা তো ভোট দিতে যাচ্ছেন বা যাবেন, তাদের এক ধরনের ওই যে বললাম রাজনৈতিক একটা আবহের মধ্যে থেকে তাদের এক ধরনের রাজনৈতিক মতামত বা বিদ্যমান রাজনৈতিক প্রবাহগুলোর সাথে সংযুক্তি তৈরি হয়েছে, ফলে তাদের সিদ্ধান্তটা সরাসরি হচ্ছে রাজনৈতিক সংগঠন কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেখানে সাধারণ প্রভাবিত হচ্ছে, তারা প্রভাবিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কিন্তু অনাবাসিক যে অংশটা, সেটার মধ্যে এটার হারটা তুলনামূলক কম, ফলে এরা আসলে অনেক বেশি ফ্রিলি ডিসাইড করার কথা যে সে কাকে আসলে ভোট দেবে। আমি যদি কোট আনকোট সাধারণ শিক্ষার্থী শব্দবন্ধটি ব্যবহার করি, তাহলে আমি বুঝবো যে ওই যে সাধারণ শিক্ষার্থী অংশটা, যেটা অনাবাসিক মূলত, সেই অংশ আসলে হচ্ছে সত্যিকার অর্থে ফ্রি উইলে সে আসলে ভোট ডিসাইড করার জায়গা যাচ্ছে। আপনি খেয়াল করবেন যে অনিয়মের যে অভিযোগগুলো একটু আগে আমরা আলাপ করলাম, যে অনিয়মের কিছু অভিযোগ এসেছে বাকশাসের পক্ষ থেকে বা এই ধরনের, আবু বাকের বললেন, আবু বাকের একটা খুব সিগনিফিক্যান্ট কথা বলেছেন, সেটা হচ্ছে আপনারা সবাই ভোট দিতে আসুন, আপনারা সবাই ভোট দিতে এলে যারা অনিয়ম করতে চায় তারা পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা শুধু ডাকসু ইলেকশনের ক্ষেত্রে না, ডাকসু নির্বাচন না, জাতীয় নির্বাচন বা যে কোনো পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে সত্য, যে যখন ভোটার উপস্থিতি বেড়ে যায় তখন আসলে কেউ ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আসলে তখন খুব কঠিন হয়ে যায়। এটা করাটা খুবই, কারণ এখানে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অলরেডি জানিয়েছে যে ভোট গণনাটা তারা হচ্ছে একটা স্ক্রিনে অলওয়েজ দেখাতে থাকবে, সেখানে বাইরে যারা কেন্দ্রের বাইরে থাকছেন সাংবাদিকরা সেখান থেকে সরাসরি দেখতে পাবেন যে এখানে আসলে কি ধরনের ক্রিয়াকর্ম চলছে, কতটা স্বচ্ছতা আছে। যদি কোনো কিছু প্রশ্নবোধক মনে হয় তারা প্রশ্নটা তুলতে পারবেন। তার মানে ওই জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এনশিওর করার চেষ্টা করছে। আবার ইতোমধ্যে প্রচুর সংখ্যক ভোটার শিক্ষার্থীরা তারা ভোট দিতে গিয়েছেন, ফলে এক ধরনের উৎসবমুখর জায়গা এসেছে। এই পর্যায়ে যখন বাকের বলছেন যে আপনারা ভোট দিতে আসুন, এই আহ্বানটা আমি পাঠ করেছি যে জায়গা থেকে, সেটা হচ্ছে বাকের সম্ভবত সেই অনাবাসিক শিক্ষার্থীদের আহ্বান করছেন, বা মেঘমল্লার সম্ভবত অনাবাসিক শিক্ষার্থীদের আহ্বান করছেন যে আপনারা আসুন, এসে আপনারা ভোটটা কাস্ট করুন, আপনার মতামত দিন। আমি বিজয়ী হতে হবে এমন কোনো বিষয় নেই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তারা একটা উচ্চশিক্ষা কাঠামোর মধ্যে আছেন। তো এটা তারপরও আমাদের জন্য একটা খুবই ভাবনার বিষয় বা চিন্তার বিষয় যে এই যে কাঠামোটা, যারা আসলে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবেন, ভবিষ্যতে যারা দেশকে এগিয়ে নেবেন এবং যারা জ্ঞানভিত্তিক সোসাইটি গড়ার ক্ষেত্রে অবদান রাখবেন, সেই নির্বাচিত করার, এই প্রতিনিধিদের নির্বাচিত করার একটা নির্বাচনে আমার 3 স্তরের নিরাপত্তা লেগেছে। এটা ভিন্ন আলোচনা, হ্যাঁ, কিন্তু এখানে তো আসলে লাগার কথা ছিল না। এখানে হয়তো বিশ্ববিদ্যালয়ের স্কাউটদের মধ্যে দিয়ে, কিন্তু তার মানে কি সেনাবাহিনীকেও রাখার একটা চিন্তা ভাবনার কথা চলছিল এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ধরনের কোনো নির্বাচনী কার্যক্রমে আপাতত সম্পৃক্ত হবে না। তার সার্বিক পরিস্থিতিতে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক আছে, যেহেতু কোনো এখন পর্যন্ত বেশ চমৎকার ভোট গ্রহণ চলছে, বেশ চমৎকার আবহ সেখানে। তো মূল বিষয় ওই যে বললাম যে ভোটার উপস্থিতি বাড়লে বা মূলত অনাবাসিক ভোটার যারা, সেই অনাবাসিক ভোটাররা তাদের রায়টা দিতে এলেই আলটিমেটলি তারা তাদের প্রতিনিধিকে খুঁজে পাবেন হয়তো,
হ্যাঁ, আমরাও আশা করি শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থী, যোগ্য ভিপি এবং জিএস ডাকসুতে খুঁজে পাক, হল সংসদ নির্বাচনে তাদের যোগ্য প্রতিনিধি খুঁজে পাক। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন।